আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন সালাম। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি নতুন রাষ্ট্রপতি শ্রদ্ধা, মুক্তিযুদ্ধের চেতনা, সংবিধান ও শহীদদের আত্মত্যাগ সমুন্নত রাখার প্রত্যয়, ঠাকুরগাঁও 1 আসন শূন্য ঘোষণা। দেশে পৌঁছেছে কলকাতায় আগুনে নিহতের মরদেহ, একজনের শেষকৃত্য সম্পন্ন পশ্চিমবঙ্গে। তীব্র গ্যাস সংকটে বিপাকে সিএনজি ও প্রাইভেট কার চালকরা, নষ্ট হচ্ছে কর্মঘণ্টা, কমছে আয় রোজগার, সংকট বাসাবাড়িতেও। এবং মেঘ বিস্ফোরণ ও টানা ভারী বৃষ্টিতে খাগড়াছড়িতে আকস্মিক বন্যা ও জলাবদ্ধতা, তলিয়ে গেছে বিভিন্ন নিম্নাঞ্চল, পানিবন্দী বহু পরিবার। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন রাষ্ট্রপতি। এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। পরিদর্শন বইয়ে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আশা প্রকাশ করেন, লেখেন, মুক্তিযুদ্ধের চেতনা, সংবিধানের আদর্শ এবং বীর শহীদদের আত্মত্যাগ সমুন্নত রেখে এগিয়ে যাবে বাংলাদেশ। তার আশা, শান্তিপূর্ণ, গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক, সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাই যার যার অবস্থান থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করবে। রিপোর্ট করছেন মইনুল আহসান। শপথ গ্রহণের মাধ্যমে দায়িত্ব নেয়ার পরদিনই ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভার জাতীয় স্মৃতিসৌধে আসেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 3 বাহিনীর প্রধান, মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী সহ ঊর্ধ্বতন সামরিক, বেসামরিক কর্মকর্তারা স্মৃতিসৌধে রাষ্ট্রপতিকে স্বাগত জানান। 3 বাহিনীর একটি সুসজ্জিত দল রাষ্ট্রপতিকে গার্ড অফ অনার প্রদান করে। পরে ফুল দিয়ে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে বীর শহীদদের আত্মত্যাগকে স্মরণ করেন তিনি। শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতা শেষে স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন নবনির্বাচিত রাষ্ট্রপতি। শোক বয়ে মন্তব্যের ঘরে দেশের 23তম রাষ্ট্রপতি আশা প্রকাশ করে লেখেন, মুক্তিযুদ্ধের চেতনা, সাংবিধানিক আদর্শ এবং বীর শহীদদের আত্মত্যাগ সমুন্নত রেখে এগিয়ে যাবে বাংলাদেশ। তার আশা, শান্তিপূর্ণ, গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক, সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাই যার যার অবস্থান থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করবে। গত 20 আগস্ট সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি পদে বিজয়ী হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার বঙ্গভবনের দরবার হলে আড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন বিএনপির সাবেক মহাসচিব, বর্ণাঢ্য সংগ্রামী রাজনৈতিক জীবনের অধিকারী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমি আইন অনুযায়ী বাংলাদেশের রাষ্ট্রপতি পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেয় ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও 1 আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে। জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইং এর আইন প্রণয়ন শাখার এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঠাকুরগাঁও 1 থেকে নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর 21 আগস্ট বাংলাদেশের রাষ্ট্রপতির কার্যভার গ্রহণ করেছেন। ফলে সংবিধানের 50-4 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের তারিখ থেকে আসনটি শূন্য হয়েছে। এছাড়া শূন্য হওয়া আসনে উপনির্বাচন আয়োজনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানানো হয়।
দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে ভোলা বরিশাল সেতু নির্মাণের মাধ্যমে রহমতপুর হিজলা মেহেন্দিগঞ্জ ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী তেজগাঁও কার্যালয়ে এই সভার সিদ্ধান্ত হয়। এ সময় ভোলার সঙ্গে ঢাকা ও বরিশালের সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনে 3টি প্রস্তাব নিয়ে আলোচনা হয়। এর মধ্যে সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রস্তাবিত বরিশাল রুটটি বেছে নেওয়া হয়েছে। এই রুটে মহাসড়ক নির্মাণের মাধ্যমে ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করা হবে। সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান ভৌগোলিক প্রতিবন্ধকতা দূর করে নিরবিচ্ছিন্ন যোগাযোগ ও ব্যবসা বাণিজ্যের সুযোগ বাড়াতে সমন্বিত সড়ক ব্যবস্থা গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন। ভোলাকে মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত করার এই উদ্যোগ দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি। সাভারে জাতীয় স্মৃতিসৌধে ৭১-এর মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন দায়িত্ব পাওয়া মন্ত্রিসভার নতুন ৫ সদস্য। শনিবার স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের পর তারা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবতা পালন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে নতুন মন্ত্রীরা জানান, জনবান্ধব প্রশাসন এবং জনসেবা নিশ্চিতে যেসব চ্যালেঞ্জ রয়েছে তা দ্রুত দূর করা হবে। সর্বোচ্চ নিষ্ঠা, স্বচ্ছতা এবং পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের প্রতিশ্রুতিও দেন তারা। এ সময় দু দেশের স্বার্থের ভিত্তিতে দিল্লির সাথে ঐক্যবদ্ধ তৈরি হলে আগামী সপ্তাহে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর হতে পারে বলে জানান নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। পরে শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা। যখন এই দেশে স্বাধীনতার যুদ্ধের উপযুক্ত সময় উপনীত হয়েছিল, যখন এদেশে যে রাজনৈতিক একটি দল যারা নিজেদের স্বাধীনতার পক্ষের শক্তি বলে দাবি করে, তারা যখন তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছিল, সেই সময় তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। ইন্ডিয়া থেকেও আসছে, আপনারা দেখছেন যে দে অ্যাকনলেজ দ্যাট দি সেন্টিমেন্ট বাংলাদেশের মানুষের এই পলাতক সন্ত্রাসী শেখ হাসিনার এই প্রেস কনফারেন্সের মাধ্যমে মানুষের সেন্টিমেন্ট হার্ট করেছে 5th August and they noted that it's a good start। এখন দেখি বাকি আলোচনা একটু প্রোগ্রেস হোক এবং আলোচনার ভিত্তিতে আমাদের ন্যাশনাল ইন্টারেস্টের ভিত্তিতে আমরা অবশ্যই যাব যখন দ্য টাইম ইজ রাইট। বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও প্রতিবেশী সুলভ সম্পর্ক চাইলে ভারতকে অবশ্যই সীমান্ত হত্যা ও পুশিন বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশিদ খান। দুপুরে ঝিনাইদহ 250 সোজা জেনারেল হাসপাতালে চিকিৎসক ও নার্সদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক হবে মূল্যায়নের ভিত্তিতে, মর্যাদা ও পারস্পরিক স্বার্থ সুরক্ষার ভিত্তিতে দুই দেশের সম্পর্ক নির্ভর করবে বলে মন্তব্য করেন রাশিদ খান। ভারতের সাথে আমরা সম্পর্ক চাই, কিন্তু সেই সম্পর্ক দাদাগিরি কিংবা স্বামী স্ত্রীর নয় বা রাখি বন্ধনের নয়, যে সম্পর্ক আওয়ামী লীগ ভারতের সাথে তৈরি করেছিল। আমরা চাই মূল্যায়নের সম্পর্ক, মর্যাদার সম্পর্ক, ন্যায্যতার সম্পর্ক। ভারতকে আমি বলবো যে আপনারা সম্মানের সহিত মর্যাদার ভিত্তিতে এদেশের জনগণের সাথে আপনারা সম্পর্ক তৈরি করুন। এই প্রথম ভারতের পক্ষ থেকে বলা হয়েছে যে আমরা বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক চাই। মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি ও রুহুল কবির রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব নির্বাচিত হওয়ায় রংপুরে শুভেচ্ছা মিছিল করেছে মহানগর বিএনপি। দুপুরে মহানগর বিএনপির আহ্বায়ক ও রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শামসুজ্জামান সাবু এবং সদস্য সচিব ও রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজুল নবী ডনের নেতৃত্বে মিছিলটি দলীয় কার্যালয় থেকে বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। টাঙ্গাইলে তীব্র গ্যাস সংকটে বিপাকে সিএনজি ও প্রাইভেট কার চালকরা। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের আশিকপুর বাইপাসের ফিলিং স্টেশনগুলোতে কমছে গ্যাসের চাপ। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না প্রয়োজনীয় গ্যাস। এতে নষ্ট হচ্ছে কর্মঘণ্টা, কমছে আয় রোজগার। সংকটের প্রভাব পড়েছে বাসাবাড়িতেও। টাঙ্গাইল থেকে নাসির উদ্দিনের রিপোর্ট, জানাচ্ছেন মাসুদ রানা।
একদিকে গ্যাসের জন্য দীর্ঘ সারি, অন্যদিকে কেটে যাচ্ছে কর্মঘণ্টা। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে আশেকপুর বাইপাসের ফিলিং স্টেশনগুলোতে এমন চিত্র এখন নিত্যদিনের। স্বাভাবিকের তুলনায় গ্যাসের চাপ অর্ধেকেরও কম, ফলে প্রয়োজনে গ্যাস পেতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে চালকদের। 4 ঘন্টার গাড়ি ঠেইলা পাম্পের নজলের গোড়ায় এখনো যাইতে পারতাছি না। প্রেশার নাই কে 4 ঘন্টা পরে আর আমরা গাড়ি চালামো না, আমরা গ্যাস নিমু 220 এর গ্যাস প্রেসারের দরকার আঙ্গুর। আমরা পাইতাছি মাত্র 100 প্রেসার। গ্যাস সংকটের সরাসরি প্রভাব পড়ছে চালকদের আয়ে। দৈনিক কর্মঘণ্টার বড় অংশ চলে যাচ্ছে ফিলিং স্টেশনের লাইনে, ফলে নির্ধারিত জমা তুলতে হিমশিম খেতে হচ্ছে অনেককেই। শুধু পরিবহন খাতি নয়, সংকটে আঁচ পড়েছে আবাসিক গ্রাহকদের উপরও। কম চাপের কারণে অনেকে বাসা বাড়িতে জ্বলছে না চুলা। দীর্ঘস্থায়ী এই সংকটে জনমনে বাড়ছে ক্ষোভ। পরিপূর্ণ প্রেসার পাই না, পাই আপনার 110 টাকা 20 টাকার গ্যাস পাই। মালিকের দিমু কখন, আমরা নিমু কখন? কামাই করা আরতাইছি না। আইলাম 2000 টাকার তেল পুরে, আইসা টাঙ্গাইলে সিরিয়াল লাগাইলাম, এখনো 3 ঘন্টা গ্যাস নিতে লাগলো। সংশ্লিষ্টরা বলছেন, সরবরাহ পরিস্থিতি উন্নতি না হলে যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে ফিলিং স্টেশন। এরই মধ্যে কয়েকটি পাম্পে গ্যাস নেওয়াকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনাও ঘটেছে। আশেপাশে সব জেলায় আপনার সংকট থাকার কারণে আমাদের টাঙ্গাইল সদরে প্রচুর পরিমাণ চাপ পড়ছে। ভীষণ একটা চাপের মধ্যে আমরা আছি। সরকারের কাছে দাবি যেন আমাদের লাইনে গ্যাস আমরা সম্পূর্ণ পাই। দীর্ঘ লাইন, সীমিত সরবরাহ আর অনিশ্চিত কর্মঘণ্টা সব মিলে গ্যাস সংকট এখন চালকদের জন্য শুধু ভোগান্তি নয়, জীবিকার সংকটেরও সৃষ্টি করেছে। সরকারকে দ্রুত সরবরাহ স্বাভাবিক করে জনদুর্ভোগ নিরসনের দাবি সংশ্লিষ্টদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। মেঘ বিস্ফোরণ ও টানা ভারী বৃষ্টিতে খাগড়াছড়িতে আকস্মিক বন্যা ও জলাবদ্ধতা দেখা দিয়েছে। চেঙ্কি ও মাইনী নদীর পানি বেড়ে তলিয়ে গেছে বিভিন্ন নিম্নাঞ্চল। পানিবন্দী হয়ে পড়েছে বহু পরিবার। শুক্রবার মধ্যরাত থেকে শনিবার ভোর পর্যন্ত কয়েক ঘন্টার ভারী বৃষ্টিতে খাগড়াছড়ি ও দীঘিনালা সহ জেলার বিভিন্ন এলাকায় পাহাড়ি ঢল নামে। দীঘিনালা আবহাওয়া পর্যবেক্ষণাগারের তথ্য অনুযায়ী 24 ঘন্টায় সেখানে 103 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এদিকে খাগড়াছড়ি দীঘিনালা সড়কের 8 মাইল এলাকায় পাহাড় ধসে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের স্থানীয়রা মাটি সরিয়ে সকাল 9টার দিকে সড়কটি সচল করেন। স্থানীয়দের দাবি, কয়েক বছরের মধ্যে এমন আকস্মিক বন্যা তারা দেখেননি। বন্যা কবলিতদের জন্য শুকনো খাবার ও আশ্রয়ের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন খাগড়াছড়ি জেলা প্রশাসক আনোয়ার সাদাত। কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে যুক্ত হয়েছে নিউরো সার্জারি বিভাগ। একটি জটিল সার্ভিক্যাল সার্জারির মাধ্যমে বিভাগটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। উদ্বোধন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডক্টর জাহিদ রায়হান। এর ফলে এখন থেকে রাজধানীমুখী না হয়ে এই হাসপাতালেই ব্রেন ও স্পাইনের মতো জটিল চিকিৎসা পাবেন স্থানীয় রোগীরা। এ সময় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডক্টর আনোয়ারুল কবির, উপপরিচালক ডক্টর আকুল উদ্দিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বিভাগটি চালু হয় এবং 2 জন পূর্ণাঙ্গ নিউরো সার্জারি চিকিৎসকের যোগদানে এখন থেকে মিলবে 24 ঘন্টার জরুরি সেবা। এতে রোগী পরিবহনজনিত দুর্ভোগ, অতিরিক্ত ব্যয় কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। ট্রমা কেস যেগুলো অ্যাভারেজ প্রতিদিন যেগুলো প্রায় 15-20টা করে রুগী ভর্তি হয়, তাদের মধ্যে কারো কারো সার্জারি লাগে এবং তাদেরকে আইসিইউ সাপোর্ট, আইসিইউ অ্যাম্বুলেন্স ঢাকা বা রাজশাহীতে শিফট করার প্রয়োজন হয়ে পড়ে। আশা করি যে এটা আর একটাও হবে না। আমাদের এখানে আমরা 24 আওয়ার্স এমার্জেন্সি সার্ভিস ইনক্লুডিং নিউরোসার্জারি আমরা ধরে নিতে পারেন যে আজকে থেকে এটা শুরু হয়ে যাচ্ছে। খুলনা লবণচড়া থানার হরিণটানা এলাকায় আলোচিত জোড়া হত্যাকাণ্ডের ঘটনায় সন্ত্রাসী আলামিন হাসান সাইফি ও তার সহযোগী রফিকুল ইসলাম রাকিবকে গ্রেপ্তার করেছে র্যাব। গোপালগঞ্জে অভিযান চালিয়ে মাঝিকাতি বাজার ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি শর্টগান, একটি রিভলভার, শর্টগানের 1 রাউন্ড গুলি এবং 3টি চাপাতি উদ্ধার করে র্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত সাইফি এবং রাকিব এই হত্যাকাণ্ডে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। হবিগঞ্জে চুনারুঘাটে জামাত নেতা মিজানুর রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলাকে মিথ্যা ও হয়রানিমূলক দাবি করে এর প্রতিবাদে মানববন্ধন, গণস্বাক্ষর ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। সকালে চুনারুঘাট উপজেলার জারুলিয়া বাজারে জারুলিয়া সচেতন নাগরিক সমাজ এসব কর্মসূচির আয়োজন করে। এতে বক্তারা অবিলম্বে মামলাটি প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবি জানান। স্থানীয় ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা মোহাম্মদ আলী, জৈন্তা ডিগ্রি কলেজের প্রভাষক আব্দুল আলী শাহিন ও অ্যাডভোকেট আজিজুর রহমান রুবেল এ সময় বক্তব্য রাখেন।
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কর্তৃক আরএমপির প্রতিষ্ঠাকালীন কার্যক্রম উদ্বোধনের ঐতিহাসিক নাম ফলক পুনর্স্থাপন ও উন্মোচন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। অনুষ্ঠানে রাজশাহী পুলিশ কমিশনার ফয়জুল কবির, বন শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন ও রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। ধর্মীয় মূল্যবোধ, সামাজিক সম্প্রীতি, নৈতিক শিক্ষা এবং এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ময়মনসিংহের ভালুকায় স্থানীয় সংসদ সদস্যদের সাথে ইমাম, মুয়াজ্জিন ও আলেম ওলামাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে ভালুকা কেন্দ্রীয় মার্কাজ মসজিদে এই সভা অনুষ্ঠিত হয়। সংসদ সদস্য ফখরুদ্দিন আহমেদ বাচ্চু, সুরা সদস্য মাওলানা মোহাম্মদ আলী, তাবলিগ জামাতের মুরব্বী ক্যাপ্টেন শফি সালাউদ্দিন ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ সহ অন্যান্যরা সভায় বক্তব্য রাখেন। ঝালকাঠিতে মৌজা ও প্লট ভিত্তিক জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের সহযোগিতায় মৌজা ও প্লট ভিত্তিক জাতীয় ডিজিটাল ভূমি জোনিং প্রকল্প এর আয়োজন করে। কর্মশালায় সরকারি কর্মকর্তা, আইনজীবী, রাজনীতিবিদ ও সাংবাদিকরা অংশ নেন। ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এমদাদুল হক চৌধুরী, প্রকল্প পরিচালক ও ভূমি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ জহিরুল ইসলাম এবং ঝালকাঠি জেলা প্রশাসক মবিন উদ্দিন সহ অন্যান্যরা কর্মশালায় বক্তব্য রাখেন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। 18 বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/18 বাংলা নিউজ।